আমাদের একটা ফারহান ভাই আছে। ফারহান ভাই খুব উপকারী একজন মানুষ। কালকে কি হয়েছে, দাঁড়ান ফোনটা রেখে নিই এখানে। কালকে হচ্ছে ফারহান ভাইকে আমি বললাম যে ভাই আমার শরীরটা ভালো লাগতেছে না, একটু সময় দেন। অ্যান্ড ফারহান ভাই কালকে আমাকে বাইকে নিয়ে গিয়ে দেন আমাদের N160 যেটা ছিল ইউএসডি, ওইটা হচ্ছে ফেরত দিয়ে দেন আমার F250 যেটা, ওইটা নিয়ে আসছে, চালায় আমাকে এনে দিয়ে গেছে। অনেক ভালো একটা মানুষ। আসলে এরকম অনেক ভালো মানুষ আছে, বিশ্বাস করবেন না, যারা হচ্ছে নিজের সুবিধা অসুবিধা অনেক কিছু বিসর্জন দিয়ে অন্য মানুষের উপকার করার চেষ্টা করে। দিন শেষে আসলে তাদেরও অনেক সময় অনেক রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে, বাট ওই সময়টা না তারা আসলে ওইভাবে সাপোর্টটা পায় না কারো কাছ থেকে। এই জিনিসটা আমি দেখছি, আর এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে যে মানুষের জন্য করে তারাই একটা সময় তাকে সাপোর্ট দেয় না তার প্রয়োজনে। এই অনেক আলো এখানে, পর্দাটা লাগাই দেই। তো এই জন্য হঠাৎ করে আমার এই ব্যাপারটা মনে পড়লো। আসলে লাইফে আমরাও এরকম দেখছি না যে আপনি হয়তো কারোর জন্য অনেক কিছু করছেন, বা দেখতেছি যে একজন আরেকজনের জন্য অনেক কিছু করতেছে, নিজের ভালো মন্দ চিন্তা বাদ দিয়ে অনেক সময় অনেক কিছু করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত কি পায়? আসলে পাওয়া না পাওয়ার হিসাব করে মানুষ কখনো কোনো কিছু করে না। তো এই কারণেই আসলে যারা করার তারা শুধু করেই যায়, যারা নেওয়ার তারা শুধু নিয়েই যায়, তারা কখনো দিতে চায় না। তাদের কাছে নিজের জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তা আমরা আজকে F250 চালাবো, অ্যান্ড F250 সেল করে N250 যে একটা দেখছিলাম ওইটা আছে কিনা বা ওইটা নিব কিনা, এটা আপনারা একটু বললেন তো ভাই, আমি কনফিউশনের মধ্যে আছি। ওটা 150 কিলোর আশপাশের বাইক, আমারটা প্রায় 4000 কিলো চালায় ফেলছি, মেবি 4000 না 4500, আমার মনে নাই। সব মিলা দুইটা বাইকের মধ্যে আমি একটু হজবরল মাঝখানে একটু ঘোরপাক খাইতেছি যে আসলে কি করা উচিত। চলেন বেরোই, বাইক দেখবো, জিমে যাবো, কাজটা সারবো, অ্যান্ড বাসায় তো একা, খাওয়াও বাইরে খাইলাম, তো দেখি কিভাবে বাকি জীবন যায়, মানে বাকি দিন যায়, শেয়ার করবো আপনাদের সাথে। এই হচ্ছে আমার সেই F250, প্রচণ্ড পরিমাণ ময়লা, কারণ লাস্ট 3 দিন, এটা যেখানে 3 দিন না একটু বেশি হবে, 4-5 দিন যেখানে রেখে আসছিলাম এটা ওপেন এয়ার ছিল, মানে এরকম বাইরের এই জায়গার ওই দিকটায় ধরেন, পুরা বৃষ্টিটা খাইছে, এই অবস্থার মধ্যেই ছিল। যাই হোক, আমার মাইক্রোফাইবারটা যে চুরি হয়ে যায় নাই বা কেউ নিয়ে যায় নাই নিজের মনে করে, এই জন্য থ্যাঙ্কস দেওয়া লাগে, মাইক্রোফাইবারটা ভেতরেই আছে। তবে আমরা আসলে মানুষের বাইক আনলে খুব যত্ন করে রাখার চেষ্টা করি, জানেন, আমি বিশেষ করে আমি আমার নিজের বাইকের চেয়ে যত্ন করে রাখি। আর আমরা যদি কোথাও বাইক রেখে আসি, আমাদের বাইকগুলো প্রচণ্ড পরিমাণ অযত্ন হয়, এই জিনিসগুলো খেয়াল করছি। ব্যবসায়ের স্বার্থে, কাজের স্বার্থে অনেক সময় অনেক বাইক আনতে হয়, অনেক জায়গায় বাইক রেখে আসতে হয়, বাট আমাদের বাইকগুলো আসলে কেউ যত্ন করে রাখে না। রাখা উচিতও না ভাই, কেন রাখবে বলেন? আমার বাইক আমি আরেকজনের কাছে দিয়ে আসলে ওটা কি যত্নে থাকবে? তো নিজের বউ গার্লফ্রেন্ড যেমন অন্য কারো কাছে সেফ না, ঠিক ওরকম আপনার বাইকও অন্য কারো কাছে আসলে সেফ থাকবে না। এটাই হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার। অ্যান্ড এই যে এতগুলো বাইক, 1টা 2টা 3টা 4টা 5টা বাইক রাখা, এর মধ্যে আমি সবচেয়ে বেশি এই বাইকটা চালাই। আসলে ওই যে হয় না, আপনার যদি বউ বেশি থাকে এর মধ্যে একটা বউ আপনার বেশি পছন্দের থাকবে। আর যদি আপনার, ভাই আল্লাহ হাফেজ, ওকে, আর যদি আপনার গার্লফ্রেন্ডও বেশি থাকে, আপনার চরিত্রের সমস্যা থাকে, তার মধ্যেও একজন সিরিয়াস থাকবে, তাই না? বাকিগুলো হয়তো ফাজলামো বা এরকম কিছু থাকবে। এমনই হয় আসলে, সব কিছুর মধ্যে একটা জিনিস ফেভারিট থাকেই, একটা জিনিস স্পেশাল থাকেই, এ হলো ব্যাপার। অ্যান্ড আমার একটা সাইকেল আছে বা ছিল, জানেন তো, আছে, এখনও আছে। তো ওইটার চাকার হাওয়া অনেকটাই কমে গেছে, চালানোর মতো অবস্থা নাই। আমার একটা পাম্প আর কিনতে হবে, যেটা দিয়ে পাম্প করে, চাকা পাম্প করে। তো এটা যে কই পাওয়া যায় আমি আসলে জানি না, আমার একটু দেখতে হবে খুঁজে, এবং প্রাইস সম্পর্কেও আমার আইডিয়া নাই। বাট ঘরে একটা পাম্পার থাকলে সুবিধাটা কি, আমি যখন তখন পাম্প দিতে পারবো। অ্যান্ড আমি শুনছি যে এদিকে 60 ফিটে অনেকগুলাই সাইকেলের শপ আছে, বাট আমার ওইভাবে আইডিয়া নাই আসলে। আমি সাইকেলিংয়ে ছোটোবেলায় করতাম, আর তখন তো এত অত্যাধুনিক সাইকেল ছিল না। তো এই আর কি, আমাকে ওই দিন আমার বাসারই একজন জিজ্ঞেস করতেছে, ও ভাবছে যে আমার সাইকেলটার দাম 15-20 হাজার টাকা, বলতেছে যে এই সাইকেলটা কেমন দাম দিয়ে কিনছো বা কেমন দাম। তা আমি বললাম, তো এটা তো মারিয়া এনে দিছিল, দাম আমি অনলাইনে দেখছিলাম 600 নাকি $650। তো হিসাব কিতাব করে বলতেছে 70-80 হাজার টাকা দাম এটার। তা আসলে দামটা অমনি। এখনকার সাইকেলগুলো অনেক আধুনিক, আমারটা তো অ্যালুমিনিয়াম ফ্রেম, যেগুলো কার্বন ফ্রেম, ওইগুলো 1 লাখের উপরেও দাম। তো সাইকেল অনেক দামি দামি বের হয়ে গেছে, মোটরসাইকেল সাইকেল একই রকম দাম হয়ে গেছে, আবার মোটরসাইকেল গাড়ি একই রকম হয়ে গেছে। আমার এক স্যার, উনি আমাকে কালকে ফোন দিল, বাইক কিনবে, বাজেট 3 লাখ টাকা, অনেকক্ষণ ডিসকাস করলো। তা আমি ওনাকে বললাম সুজুকি নিতে পারেন, জিক্সার 3 লাখের মধ্যে হয়ে যাবে আপনার, তারপরে FZ নিতে পারেন,
ভার্সন 4, তারপর হ্যাঁ ভার্সন 4ই তো, তারপরে হচ্ছে হোন্ডা হর্নেট নিতে পারেন, সবগুলারই একটা আইডিয়া দিলাম। তো ওনার ফেভারিট লিস্টে হর্নেট আর এফজেড। তো তারপরে সার্ভিসের দিক যাচাই বাছাই করে একটা হয়তো উনি সিলেক্ট করে ফেলবে, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, ব্যাপারটা ওইখানে না। ব্যাপারটা হচ্ছে এটা কেন বলতেছিলাম, ওই যে দামের ব্যাপারে। তা আমি বললাম, আমার বলতেছে রানা সবচেয়ে ভালো বাইক কোনটা, মানে আমার স্যার আমাকে জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশে এখন তুমি তো সব বাইকই চালাও, সবচেয়ে ভালো বাইক কোনটা তোমার মতে। আমি স্যারকে বললাম, স্যার আসলে প্রত্যেকটা টাকায় প্রত্যেকটা বাইকই সবচেয়ে ভালো। বলতেছে না, তারপরে তোমার সবচেয়ে প্রিয় কোনটা বা আমার কোনটা কেনা উচিত, বাজেট ধরো কোনো ফ্যাক্ট না। আমি বললাম, ভাই পাওয়ার টাওয়ার সব কিছু আরাম টারাম মিলা MT-15 কিনেন। বলে দাম কত? আমি বলি দুইটা আছে, ভার্সন 1 4.5-এর আশপাশে, ভার্সন 2 হচ্ছে 5.5-এর আশপাশে। তো বলতেছে এর চেয়ে তো গাড়ি কেনাই ভালো। তো ব্যাপারটা ওরকম হয়ে গেছে, সাইকেল মোটরসাইকেলের মতো দাম হয়ে গেছে, আর ভালো মোটরসাইকেল কিনতে গেলে ওটা গাড়ির মতো দাম হয়ে গেছে। সামনে হয়তো গাড়ির দাম হেলিকপ্টার, এখনই তো আপনি যদি অনেক দামি দামি গাড়ি আছে ওগুলা হয়তো ছোটোখাটো একটা চপারের দামের সমানই হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এরকমই ব্যাপারটা। যাই হোক, এই হলো ব্যাপার। তো বাংলাদেশে আসলে সবচেয়ে ভালো বাইক বলতে কোনো বাইক নাই, প্রত্যেকটা বাজেটে প্রত্যেকটা বাইক ভালো। আর একটা ব্যাপার কি জানেন, আপনার যেটা পছন্দ বাইক সেটাই আপনার কাছে সবচেয়ে ভালো। তা না হলে তো বাংলাদেশের মার্কেটে বাইক চলতো না সব, তাই না? সব বাইকই কেউ না কেউ চালাইতেছে, তার মানে সব বাইকই কারো না কারো পছন্দের। এই কারণেই সব বাইকই কেউ না কেউ চালাইতেছে। তবে এইখানে আমি বের হইলাম হচ্ছে পাবনা গলির পাশ দিয়ে, সামনে একটা ব্র্যাক ব্যাংকও উপশাখা আছে দেখা যাইতেছে। যাক, উপশাখায় সব কাজই করা যায়, নেক্সটে কোনো কাজ করলে এখান থেকেই করতে পারবো। অ্যান্ড এইদিকে আমি মনে হয় সাইকেল প্যারাডাইস বা এরকম নামে একটা দোকানও যে ওই পাশে আছে, কিন্তু পার হওয়ার জায়গা তো এই পেছনে। আমি সামনে দিয়ে কি পার হইতে পারবো? সাইকেল প্যারাডাইস এইখানে একটু, আমার দোকান কি বন্ধ না খোলাই আছে, একটু খোঁজ নিয়ে যাই যে আসলে কীরকম কী দাম। সামনে থেকে ঘুরে আসি। পাম্প আর যদি নিতে পারি নিয়েই যাব, তা না হলে একটু জাস্ট খোঁজ নিয়ে যাওয়া দরকার আমার পাম্পারটা কেমন দাম, তাহলে আমি হুটহাট পাম্প দিতে পারবো। আমার পাম্পার আছে, ইলেকট্রিক পাম্পার আছে ওই বাসায় উত্তরাতে। ওইটা হলো ওই গাড়ির লাইনের মধ্যে, কারেন্টের লাইনের না। ওটা কারেন্টের লাইন করে নিলে হবে, বাট ওই যে গাড়িতে যে লাইনটা থাকে না এই হিটারের, ওরকম লাইন। ভাই কই থেকে ঘুরতে হবে? সারা মূল্য ঘুরে আবার ওইখানে যাব, তার চেয়ে তো আমি সামনে দিয়ে বেরোলেই পারতাম। মনে হয় এখানে একটা ঘোরার জায়গা আছে, তো ওই গাড়ির লাইন দেখে ওইটা দিয়ে হয় না। এখানে তো মাছের বিশাল বাজার, রিঠা মাছ উঠছে একটা অনেক বড়। কালকে আমি যে রেস্টুরেন্টে খাই ওখানে রিঠা মাছ নিয়ে কথা হইতেছিল। এই বাজারটা মোটামুটি অনেকক্ষণ বসে। এই রূপচাঁদা আছে রে, কিন্তু বাসায় নিয়ে গেলা কাটাকাটি তো ঝামেলা। দেখ, বাসায় যদি একটা মানুষ থাকতো তাহলে এই রূপচাঁদা দুজনে রান্না করে খাইতে পারতাম না। ভাই মাত্র আপনার কথা কইতেছি, রিঠা মাছ দেখা। আমি মাত্র কইতেছি যে আমারে যে ভাই খাওয়ায় ওই ভাইয়ের সাথে রিঠা মাছ নিয়ে কথা হইতেছে। ওই যে অনেকটা রিঠা মাছ দেখলাম, ওই যে বড়টা না, ওটা দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে আমি কইতেছি মাত্রই। আচ্ছা ভাইয়া, ভাইয়ের রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করি। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, ভাইয়ের রেস্টুরেন্টে ভাই প্রত্যেক দিন বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে রান্না করে, মানে কোনো ফ্রিজিং ব্যাপার স্যাপার ওনার রেস্টুরেন্টে নাই। এত ভালো একটা রেস্টুরেন্ট, খুবই ভালো লাগে। ইয়ারিস ক্রসের একটা রিভিউ দেখলাম কালকে একজন করছে। এটা নাকি এসইউভি বা ক্রস ওভারের মধ্যে মোটামুটি 3 সিলিন্ডার ইঞ্জিন, অ্যান্ড সবচেয়ে বেশি মাইলেজ নাকি এটাই দেয় সিটিতে। এই জ্যামের মধ্যে 20-22 অ্যান্ড 28-30 নাকি হাইওয়েতে। মানে গাড়িটার ফ্রন্ট শেপটা সুন্দর না, আদার সব কিছু সুন্দর। এর পরের মডেলটা আসলে একটা ট্রাই করবো। দামও 34 থেকে 38 লাখের মধ্যে নাকি। এই হলো অবস্থা। যাক, বাইক প্যারাডাইস সম্পর্কে আমি শুনছিলাম, সাইকেল প্যারাডাইস, যে ওদের নাকি সার্ভিস ভালো। আমার সাইকেলটা সার্ভিসও করতে হবে। এই হলো অবস্থা, কিন্তু কই ওইটা, একটু পাম্পারের খবর নেই। তারপরে আমি আবার আসতেছি, দাঁড়ান। এই যে চলে আসছি আমরা সাইকেল প্যারাডাইস। এখানে তো বাইকও ওয়াশ করে। এটা কি নাকি এসিওয়ালা দোকান মনে হইতেছে। ব্রাদার, কিনে ফেলেছি, কিন্তু প্যাকেট নেই নাই জানেন। যে দাম চাইছে সেই দামই দিছি, বাট প্যাকেটটা নেই। কারণ প্যাকেট নিলে এটা ঢুকাইতে অনেক দেরি হইতেছিল, অ্যান্ড এটা ঢুকাইতে দেরিটার চেয়ে বড় কথা হচ্ছে আরও বড় হয়ে যেত। অ্যান্ড এই জিনিসটা নিচ্ছি, এটা কেমনে কি আমি এত কিছু যদিও বুঝি না। এই সেই পাম্পার যেটা দিয়ে আমি হচ্ছে বাইক পাম্প করব।
না আমার এই বাইক না, আমার সাইকেল যেটা সেটা পাম্প করব। অ্যান্ড লাইট ওয়েট একটা পাম্পার দিছে ভাইয়া, এর চেয়ে আরও বড়টা নাকি পাওয়া যায়, বাট এখন ওনাদের স্টকে নেই, যেটাই হচ্ছে পিএসআই দেখা যায়, মানে টায়ার প্রেশার দেখা যায়। তো টায়ার প্রেশার দেখা জরুরি না, সাইকেলের টায়ার প্রেশার আমার মোটামুটি আইডিয়া আছে। আমি বাইকের টায়ার প্রেশারও আসলে আইডিয়া করেই চালাই, অত ভালো মতো দেখে বা কিছু না। তবে সাইকেল প্যারাডাইজ ওনার মেবি ভাইয়া অনেক ভালো, অনেক ইনফরমেশন দিল। অ্যান্ড দেখলাম সাইকেলের আসলে যে প্রাইস, টায়ার, সিট বেশ অল্প দাম, মানে 1000 টাকার নিচেই সব কিছু, 600 টাকা 800 টাকার মধ্যেই সব কিছু পাওয়া যায় নর্মালগুলা। আবার দামি যেগুলো ওইগুলো তো 5-6 হাজার 10 হাজার এরকম। আমি আবার সাইকেলটা কিনে ফেলছি বেশি দামি, এই জন্য হলো ঝামেলাটা হয়ে গেছে। তবে পাম্পারটা নিচ্ছি, এখন রাতে রাতে সাইকেল টুকটাক চালানো যাবে। আর যদি কেউ সাইকেল আশপাশে চালান তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন, একসাথে ধরেন চালাইলাম। সাইকেলটা আমার খুব ফেভারিট একটা জিনিস, মানে আমার খুব ভালো লাগে সাইকেলিং করতে, এই হলো ব্যাপার। তো চলেন তাহলে আমরা এদিক থেকে এবার শান্তিপূর্ণভাবে রওনা হয়ে যাই। দুইটা বাইকের শ্যুট করার জন্য গেছিলাম আগারগা হেলমেট ছাড়া। কতক্ষণ লাগছে? 20 মিনিট। আর এই 20 মিনিটে দুজনই কালো হয়ে গেছি, পুইরা গেছি ভাই। এমন রোদের তাপ, এই তাপের মধ্যে বেরোয়া খুব মুশকিল। আর বাইক চালাইতে ইচ্ছে হইতেছে না। যাইতেছি হচ্ছে জিমে, আর জিমে যাইতেছি ভাই হাইটা। বাইক চালানোর আর জোশ নাই। হাইটা গেলে সুবিধা কি, দোকানের নিচ দিয়ে গেলে একটু ছায়াতে ছায়াতে চলা যায়। ভাই তুফান পরিমাণ রোদ উঠছে, দরকার বেদরকার ছাড়া, মানে দরকার ছাড়া কেউ বাইরে বেরোয়েন না। মাঝে মধ্যে এরকম ডাব ডুব খায়েন, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। ও মারে মা, এর মধ্যে মানুষজন এমন স্পিডে আসে, জেব্রা ক্রসিং দিয়ে পার হইতেছি, তারপরেও ভ্যালু দিতে চায় না কেউ। জিমে এসে এটার মধ্যে ঢুকাইছি পানি, নর্মাল পানি, ঠান্ডাও না ওরকম। অনেকেই দেখা যায় যে এক্সারসাইজের পরে ঠান্ডা পানি খায়। আসলে বডি টেম্পারেচার যখন বেশি থাকে ওই টাইমটায় ঠান্ডা পানি খেলে ঠান্ডা লাগা, গলা ব্যথা, টনসিল, এই ঝামেলাগুলো হইতেই পারে। এই কারণে এখন শুধু ফ্রেশ ওয়াটার অ্যান্ড এক্সারসাইজ এগুলাই চালাইতেছি, কোনো ঠান্ডা পানি, জুস টুস কোনো কিছু না। তবে ঘাম বেশি বেরোলে একটু স্যালাইন এটা দরকার। ফাইনালি হচ্ছে এটাতে পাম্প টাম একদম দিয়ে পুরা ঠিকঠাক, 2 চাকাই। এখন মোটামুটি আমার সাইকেল চালানোর উপযুক্ত হয়ে গেছে। কালকে থেকে চালাবো। আজকে রাতে বেরোতে চাইছিলাম, কিন্তু এত গরম, এর মধ্যে সাইকেল চালানো সম্ভব না। একটু বেরোইছিলাম নিচে, গরম দেখে আর চালাই নাই। জিম টিম করে বাসায় চলে আসছি। ফাইনাল শটটা দেওয়া হয় নাই, মানে একদম লাস্টের শ্যুটটা নেওয়া হয় নাই। যাই হোক, ঘরে আসলে এই আলোতে ভিডিও বেশি একটা ভালো লাগে না, আর ঘরও খালি এখনও ওইভাবে পরিপূর্ণ হয় নাই। তাহলে এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং কোথায় থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.